আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আমি সাদিয়া ইসলাম তৃষা। শুরুতেই সংবাদ শিরোনাম। প্ল্যান্টেশন সেক্টরে কর্মী নিয়োগের সামাজিক মাধ্যমে প্রতারণা, সতর্ক করল মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। পলাতক কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিল সৌদি আরব, নির্ধারিত কাগজপত্র জমা দেওয়ার পরামর্শ বাংলাদেশ দূতাবাসের। এবং কর্মসংস্থান আইন সংস্কার করেছে জার্মানি, বিদেশি দক্ষ কর্মীদের জন্য খুলে গেল অবারিত সুযোগের দ্বার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ার প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা চালানো হচ্ছে। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর ও পদবি ব্যবহার করে বিভিন্ন কোম্পানির চাহিদাপত্র সত্যায়নে জাল কপি প্রস্তুত করে এ প্রতারণা চলছে। সোমবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এ সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বাংলাদেশ হাইকমিশনের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগে বাংলাদেশ হাইকমিশনে সত্যায়নের কার্যক্রম চলমান রয়েছে। মালয়েশিয়া সরকার প্ল্যান্টেশন সেক্টরে নির্বাচিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা 2025 সালের 31 জানুয়ারি নির্ধারণ করেছে। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন থেকে চাহিদাপত্র সত্যায়নের শেষ তারিখ 2024 সালের 31 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। সৌদি আরবে হুরুব বা পলাতক কর্মী তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। 2025 সালের 29 জানুয়ারি পর্যন্ত এই সুযোগ থাকবে বলে নিশ্চিত করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, 2024 সালের নভেম্বর পর্যন্ত যেসব প্রবাসী এই পরিস্থিতিতে রয়েছে তারা আগামী বছরের জানুয়ারির 29 তারিখের মধ্যে বৈধ হতে পারবেন। জানা যায়, 2024 সালের 30 নভেম্বর পর্যন্ত যাদের ইতিপূর্বে হুরুপ দেয়া হয়েছে, এই হুরুপ প্রাপ্ত কর্মীরা চাইলে এখন বৈধ হতে পারবেন। হুরুপ প্রাপ্তদের বৈধ হওয়ার এই প্রক্রিয়া কেবল সৌদি সরকারের অনুমোদন পাওয়া নির্ধারিত পদ্ধতিতেই সম্পন্ন হবে। তবে এর জন্য প্রবাসীদের নির্ধারিত কাগজপত্র এবং প্রাসঙ্গিক তথ্য জমা দিতে হবে। এ বিষয়ে দূতাবাস থেকে আরও জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের সাহায্যের জন্য বিভিন্ন তথ্য সেবা চালু রাখা হয়েছে। প্রবাসীরা দূতাবাসে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ এবং দিক নির্দেশনা নিতে পারবেন। অভিবাসী বান্ধব ইউরোপিয়ান দেশ জার্মানি। ইউরোপের এই দেশটিতে সবথেকে সহজে নাগরিকত্ব গ্রহণ করা যায়। সম্প্রতি কর্মসংস্থান আইন সংস্কার করে বিদেশি দক্ষ কর্মীদের জন্য নিয়ম শিথিল করা হয়েছে। আগামীতে আরও সহজ করা হবে বলে মনে করছেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। জার্মানি থেকে SM লুৎফরের উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত টকশো প্রবাসে বাংলার মুখে উঠে আসে এসব তথ্য। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে, বছরে প্রায় 2,88,000 দক্ষ বিদেশি কর্মী না এলে জার্মানির কর্মক্ষম জনসংখ্যা 46.4 মিলিয়ন থেকে 2040 সাল নাগাদ 41.9 মিলিয়নে নেমে আসবে। 2060 সালে এই সংখ্যা আরও কমে 35.1 মিলিয়নে দাঁড়াতে পারে। এমন পরিস্থিতিতে দেশটিতে অভিবাসন নীতি সহজ করেছে জার্মান সরকার। জার্মানির বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব কাইয়ুম চৌধুরী জানান, ইউরোপের দেশগুলোর মধ্যে বর্তমানে সবথেকে সহজে নাগরিকত্ব গ্রহণ করা যায় জার্মানিতে। 3 ভাবে দেশটিতে এই সুযোগ নেওয়া যায়। জার্মানিতে মূলত 3টি উপায়ে আপনি নাগরিকত্ব হওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে একটা হলো আপনি জন্মসূত্র নাগরিকত্ব, বংশগত নাগরিকত্ব, এবং আরেকটা হলো নাগরিকত্বের আবেদন বা ন্যাচারালাইজেশন। প্রতিটি প্রক্রিয়ারই নির্দিষ্ট কিছু শর্তাবলী রয়েছে। আমরা সহজে বুঝতে পারি জন্মসূত্রে নাগরিকত্ব, বংশগত নাগরিকত্ব। এখানে জন্মসূত্রে সাধারণত জার্মানিতে যারা জন্ম নেয় তারা জন্মসূত্রে নাগরিকত্ব পায়, সেক্ষেত্রে নির্ভর করে অভিভাবকদের নাগরিকত্বের উপর। এদিকে দেশটিতে জন্মহারের ধীরগতি ও কর্মী সংকটে নতুন করে দেশটিতে সুযোগ তৈরি হচ্ছে বলে জানান তিনি। জনসংখ্যার বৃদ্ধির যে জার্মানিতে ধীরগতি এবং অভিজ্ঞ কর্মীদের ঘাটতির পূরণে দেশটি বিদেশি কর্মী এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করছে। এটা এই কোটাটা এখনো পূরণ হয়নি। তো নতুন নিয়মের আওতায় অভিবাসন প্রত্যাশী পেশাজীবীগণ এবং তরুণ শিক্ষার্থীরা সহজেই
জার্মানিতে কাজ এবং পড়াশোনার সুযোগ পেয়ে থাকেন এবং পাচ্ছেন। দেশটিতে অভিবাসীদের জন্য প্রশাসনিক প্রতিবন্ধকতাগুলো দূর করা, কাজের পরিবেশ উন্নত করা এবং অভ্যন্তরীণ সংস্কৃতিতে পরিবর্তন আনা জরুরি বলে মনে করছেন অভিবাসন সংশ্লিষ্টরা। কর্মী বান্ধব একটা দেশ। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। যুক্তরাজ্যে স্কানথর্পে কনসুলার সার্ভিস দিয়েছে বাংলাদেশ সহকারী হাইকমিশন ম্যানচেস্টার। খুশি প্রবাসী বাংলাদেশিরা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত জানাচ্ছি আরও একবার। যুক্তরাজ্যের স্কানথর্প ও এর আশেপাশে প্রবাসীদের সেবা দিতে কনসুলার সার্ভিস দিয়েছে বাংলাদেশ সহকারী হাইকমিশন ম্যানচেস্টার। স্কানথর্প শহরে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেন্টারে আয়োজন করা হয়। সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী সেবা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নর্থ লিঙ্কন শায়ার এর চেয়ারপারসন A.K. শফিউদ্দিন, সাবেক চেয়ারপারসন মুজিবুর রহমান, জাহাঙ্গীর চৌধুরী, আব্দুল মুহিদ গাজী, কাউন্সিলর মাসুক আলী, কমিউনিটি নেতা রজিউর রহমান মুর্তজা, আব্দুল কাশিম খান, সেক্রেটারি শফিউল ইসলাম ফয়সাল, আব্দুল নূর, আব্দুল মসব্বির, নুরুল আমিন তারেক, অ্যাকাউন্ট্যান্ট জিয়াউল হক বিফুল ও সংগঠনের ট্রেজারার সাংবাদিক ফখরুল হোসাইন সহ আরও অনেকে। রক্ত দিন, জীবন বাঁচান এই স্লোগানে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে মাইজ ভান্ডারি ব্লাড ডোনার্স গ্রুপ UAE। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, আমিরাতের 53তম জাতীয় দিবস উপলক্ষে খালিদিয়াস্থ আবুধাবি ব্লাড ব্যাংক সার্ভিসে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন আঞ্জুমানে মোত্তাবির গাউসিয়া মাইজ ভান্ডারি UAE কার্যকরী সংসদ। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের UAE কার্যকরী সংসদের সহসভাপতি মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, দারুত তায়ালমিল সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক আব্দুল মোতালেব বাবুল, দপ্তর ও পাঠাগার সম্পাদক দাউস মিয়া বাপা, সমাজ কল্যাণ সম্পাদক এমদাদুল ইসলাম এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শহীদুল ইসলাম সহ আরও অনেকে। ব্লাড ক্যাম্পে আমরা সবাই অংশগ্রহণ করেছি। এখানে শতাধিক রক্তদাতা অংশগ্রহণ করেছেন। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আসলে অনেক ভালো লাগতেছে, তো এই প্রথমবার দিলাম। আবুধাবি জোনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে শুধু বাংলাদেশের গণ্ডি পেরিয়ে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রথমে কাতার থেকে শুরু হয়েছে, আজকের এই মিশন দ্বিতীয় যাত্রা UAE থেকে শুরু। আলহামদুলিল্লাহ, এটা এখন ধারাবাহিক চলমান প্রোগ্রাম থাকবে। সিলেটের জকিগঞ্জে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চলের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবিতে লন্ডনে আলতাব আলী পার্কে সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় রাষ্ট্রীয় সম্মান বৃদ্ধিতে এ দাবি বাস্তবায়নের আহ্বান জানান প্রবাসীরা। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে বৃহস্পতিবার লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কের শহীদ মিনারে এক বিশেষ পতাকা উত্তোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল জকিগঞ্জকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চলের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি জোরদার করা। আমি বাংলাদেশের জকিগঞ্জেরই সন্তান। এটা একজন জকিগঞ্জি হিসাবে আমি মনে করি এটা আমাদের প্রাণের দাবি, আমার প্রাণের দাবি। 1971 সালের 21 নভেম্বর জকিগঞ্জ প্রথম মুক্ত হয়েছিল। এই মুক্ত অঞ্চলের দাবিতে আমরা দীর্ঘদিন থেকে আমরা বিভিন্ন পর্যায়ে আমরা লবিং করিয়া আসতেছি। আলতাব আলী পার্কে আমরা ফ্ল্যাগ উত্তোলন করি 21 নভেম্বর। যেহেতু আমরা জকিগঞ্জ উপজেলা 21 নভেম্বর প্রথম মুক্তাঞ্চল হিসাবে মুক্তাঞ্চল হয়েছে। সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী ফেরদৌসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় এই কর্মসূচি সম্পন্ন হয়। 71 সনে আমরা 4 নম্বর সেক্টরও আমরা যুদ্ধ করছি। পরবর্তীতে এই নভেম্বরে প্রথম মুক্তাঞ্চল হিসাবে জকিগঞ্জ
আমরা শুনতে পাচ্ছি। আমি এখানে একজন মুক্তিযুদ্ধ আছেন, অনেক মুক্তিযুদ্ধ আছেন, তারা চাক্ষুষ প্রমাণ যে আসলে এই জিনিসটা ঘটছিল। 21শে নভেম্বরে ফার্স্ট পতাকা উত্তোলন হয়েছিল জকিগঞ্জে। 21শে নভেম্বর যেহেতু প্রথম মুক্ত অঞ্চল জকিগঞ্জ, এটাকে স্বীকৃতি দেওয়া এখন বর্তমানে সময়ের দাবি। 21শে নভেম্বর প্রথম মুক্তাঞ্চল, আর সেই সাথে আমাদের দাবিটা অনগোয়িং হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরওয়ান চৌধুরী, পারভেজ আহমদ, আবাব হোসেন, আয়াস মিয়া, শহীদুল্লাহ, ব্যারিস্টার মাসুদ আহমদ চৌধুরী, ব্যারিস্টার লুৎফুর রহমান, ব্যারিস্টার নুরুল গাফর চৌধুরী, ফয়জুর রহমান খান, সমাজসেবী মুহিবুর রহমান, আবু সবুর, অ্যাডভোকেট ইয়াওর ও আরও অনেকে। এছাড়া সংগঠনের সাবেক সভাপতি কামাল এমসি রহমান, সাবেক ট্রেজারার গোলাম মর্তবা চৌধুরী ইকবাল, ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ট্রেজারার মাওলানা কাজী এমদাদুল হক উপস্থিত ছিলেন। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের সমাহার নিয়ে কাতারে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান দ্য রয়্যাল আকসা রেস্টুরেন্ট। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, প্রবাসী অধ্যুষিত নাজমা চেয়ারম্যান হোটেলের বিপরীতে রেস্তোরাঁটির উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এবং প্রতিষ্ঠানটির উদ্যোক্তা সোহরাব হোসেন সরকার। আমিন ব্যাপারী পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রেস্তোরাঁটির কাতারি স্পন্সর মোহাম্মদ মনসুর আল শাসানি ও তারিফ হোসেন দেওয়ান, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসহুদুল কবির, ব্যবসায়ী বিল্লাল হোসেন ও মহসিন সহ আরও অনেকে। পরে প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এ সময় উদ্যোক্তারা জানান, দ্য রয়্যাল আকসা রেস্টুরেন্ট মানসম্মত খাবার পরিবেশনের পাশাপাশি পার্টির জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এই রেস্টুরেন্ট দেওয়া হয়েছে, এটা আমরা ইনশাআল্লাহ ট্রাই করবো আপনার সেবাটা করতে পারি। প্লাস আমরা বাংলাদেশি যে ঐতিহ্যবাহী খানাটি এটি আপনার সামনে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। শেষ করছে বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। প্লান্টেশন সেক্টরে কর্মী নিয়োগে সামাজিক মাধ্যমে প্রতারণা, সতর্ক করল মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন। পলাতক কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিল সৌদি আরব, নির্ধারিত কাগজপত্র জমা দেওয়ার পরামর্শ বাংলাদেশ দূতাবাসের। কর্মসংস্থান আইন সংস্কার করেছে জার্মানি, বিদেশি দক্ষ কর্মীদের জন্য খুলে গেল অবারিত সুযোগের দ্বার। এবং যুক্তরাজ্যের স্থানান্তরে কনসুলার সার্ভিস দিয়েছে বাংলাদেশ সহকারী হাই কমিশন ম্যানচেস্টার, খুশি প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।